নমস্কার, আমি জয়ন্তী চক্রবর্তী বলছি। স্যাটারডে সাসপেন্স উইথ জয়ন্তীতে আজ সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতি শনিবার সন্ধ্যে ঠিক 7টার সময় আমি আপনাদের কাছে একটি করে স্বরচিত গল্পের উপহার নিয়ে আসি। এর প্রতিটি গল্পই অলৌকিক অভিজ্ঞতা থেকে সঞ্জাত। আসুন তাহলে আজকের গল্পটি শুরু করা যাক। আজকের গল্পটি ইতিহাসের প্রেক্ষাপটে রচিত। নাম ও কার ছায়া আয়নায়। পড়া শুরু করছি। ও কার ছায়া আয়নায়। আজ থেকে প্রায় বছর করে আগের ঘটনা। আমাদের বাড়ির কাছেই বিষ্ণুপুরে মকর সংক্রান্তি উপলক্ষে 1 মাস ধরে বিরাট মেলা বসে। সারা দেশের মধ্যে এটাই হলো সবচেয়ে বড় পুরনো জিনিসপত্রের মেলা। বহু দূর দূরান্ত থেকে কেনা বেচার জন্য পুরনো বা স্বল্প পুরনো জিনিস এনে জড়ো করে রাখা হয়। প্রায় 2-3 মাস আগে থেকে চলে এই সংগ্রহ। মেলার পরও মাসখানেক ধরে চলতে থাকে কেনা বেচা। কি নেই এই মেলায়! পুরনো আসবাবপত্র থেকে শুরু করে ওয়াশিং মেশিন, ফ্রিজ, টিভি, ঘড়ি, সেলুনের উপযোগী হেলানো চেয়ার, কালার টিভি, সোফা সেট, দরজা, জানলা, এক কথায় হিরে থেকে জিরে সবই পাওয়া যাবে প্রায় অর্ধেক বা তারও কম দামে। একটু দেখে শুনে দরদাম করে কিনতে পারলে সকলেই লাভবান হয়। সবার মুখে শুনি, কিন্তু নিজে কখনো যাইনি। সেবারই কি মনে হলো, ভাবলাম যাই, একবার দেখেই আসি। পুরোনো দিনের অ্যান্টিক জিনিসপত্রের ওপর আমার বহু দিনের একটা দুর্বলতা। মেলার 1 কিলোমিটার আগে থেকে বাস চলাচল বন্ধ, কাজেই বাকি রাস্তাটুকু হেঁটেই পৌঁছলাম। তবে মেলার ভেতরে ঢুকে পড়বার পর মনে হলো এই যেন এক আশ্চর্য কল্পনগরী। কত রকমের জিনিস, সে সবকিছুর জন্য আলাদা আলাদা এলাকা ভাগ করা আছে। বেশিরভাগই পুরনো দিনের দামি কাঠের ভারী ভারী আসবাবপত্র। শ্বেত পাথরের একটা ডাইনিং টেবিল দেখে খুব পছন্দ হলো, কিন্তু দোকানি জানালো ওটা আগেই বিক্রি হয়ে গেছে, মাত্র 10,000 টাকায়। হঠাৎ চোখ আটকে গেল একটা সেগুন কাঠের অপূর্ব কাজ করা ড্রেসিং টেবিলের দিকে। 2 দিকে 2টো পরী, তাদের হাতে ধরা বাতিদান। কি অসাধারণ কারুকার্য সেই বাতিদানের! কাঠের পালিশ এখনো যেন ঝলমল করছে। এরকম খাঁটি অ্যান্টিকের দাম কত হতে পারে তার একটা মোটামুটি ধারণা ছিল বলেই বেশি কাছে না গিয়ে পেছন ফিরলাম। সঙ্গে সঙ্গে দোকানি মোলায়েম কণ্ঠে ডাক দিলেন, কি হলো ও দিদি, চলে যাচ্ছেন কেন? আসুন না, না দেখেই চলে যাচ্ছেন। তৃতীয় রিপু হলো বড় সাংঘাতিক বস্তু। হাসি হাসি মুখে এগিয়ে গিয়ে বললাম, কত দাম দেবেন? আপনি কত বলুন। এ জিনিসের যা দাম হওয়া উচিত তা আমি দিতে পারবো না ভাই, তবে আপনার জিনিসটা ভারী সুন্দর। দোকানি এবার তার ঘাড়ের গামছাখানা দিয়ে একখানা চেয়ার ঝেড়ে মুছে আমার দিকে এগিয়ে দিয়ে বলল, বসুন দিদি, বসুন। দেখুন, দামের জন্য অত চিন্তা করছেন কেন? আপনি কি পারবেন তাই বলুন। ওরে, একটা চা দিয়ে যা দিদিকে। আমি লিকার খাই। বললাম, চা খাই না দাদা, আপনি বরং দামের কথায় আসুন, আমি 5-এর বেশি পারবো না। দোকানি হই হই করে উঠল, কি বলছেন দিদি, এই মাল 5-এ? আপনি একটু বিবেচনা করে বলুন। তারপর আমাকে একটু আমড়াগাছি করার জন্যই বলল, সবাই কি আর এর কদর বুঝবে দিদি? আপনাকে দেখেই বুঝেছি, আপনি হলেন খাঁটি সমজদার। এই কাঁচটা হলো খাঁটি বেলজিয়াম কাঁচ দিদি, 1000 বছরেও কোনো দাগ ধরবে না। সে ভাই যাই বলুন, ওর বেশি আমি পারবো না। আর 1000 বাড়িয়ে দিন দিদি। ওরে নেই রে নেই, ভালো করে প্যাকিং করে দে। আমি দাঁড়িয়ে পড়ে বললাম, ঠিক 5000-এ যদি হয় তবেই প্যাকিং, না হলে প্যাকিং করবেন না। আমি উঠলাম। ভাবতেই পারিনি লোকটা রাজি হয়ে যাবে। সহকারী ছোকরাটি অভ্যস্ত হাতে যত্ন করে প্যাক করে দিয়ে ভ্যান পর্যন্ত ডেকে দিল। বলে দিল, একদম দিদির ঘরে তুলে দিয়ে আসবি রে।
ভ্যানওয়ালা বেশ সযত্নেই ভারী জিনিসখানা তুলে দিল আমার ঘরে। শোবার ঘরের এক কোনায় ড্রেসিং টেবিলখানা রাখতেই মনে হলো ঘরখানা যেন হেসে উঠেছে, চমৎকার মানিয়েছে। বাড়ির সবাই এক বাক্যে তারিফ করতে লাগলো আমার পছন্দের। আমার ছেলে, মেয়ে, কর্তা, আমার বাড়ির ঠিকে কাজের লোক রাশির মা পর্যন্ত সবাই এক বাক্যে বলে উঠল, এমন জিনিস কপালে পাওয়া যায়। সেই সঙ্গে পাড়ার যারা যারা আয়না দেখতে এলো তারা সবাই এক বাক্যে বলল, সত্যি অসাধারণ জিনিসখানা, এই দামে তো ভাবাই যায় না। মুখে মুখে ছড়িয়ে পড়তে লাগলো আয়নাটার কথা। প্রশংসা কেনা চায়। আয়নার দৌলতে আমি পাড়ায় বিখ্যাত হয়ে গেলাম রাতারাতি। সারাদিন কত লোকজন আসছে, আয়না দেখে কত দাম নিল জানতে চাইছে। আমি আবার একটু বাড়িয়েই বললাম, 5-এর জায়গায় বললাম 10,000। দেখলাম লোক তারপরেও বলছে, খুব সস্তায় পেয়েছ, এ জিনিস রাজা রাজার ঘরেই মানায়, তোমাকে লাকি বলতেই হবে। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর ছেলেমেয়েরা যে যার মতো নিজের নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। আমিও রান্নাঘরের টুকিটাকি কাজ ছেড়ে ঘুমোতে যাবার জন্য তৈরি হলাম। শোবার ঘরে এসে ড্রেসিং টেবিলটার দিকে প্রথমেই চোখ পড়ল। ভাবলাম, ওর সঙ্গে আজ তো আমার প্রথম দিন, একটু সেলিব্রেট করা যায়। এই বলে রান্নাঘর থেকে 2খানা মোমবাতি এনে 2 পরীর 2 হাতে ধরিয়ে দিয়ে ঘরের আলোটা দিলাম নিভিয়ে। তারপর প্রতিদিনের মতো চিরুনি নিয়ে চুল আঁচড়াতে বসলাম। এই সময়টা কর্তার সঙ্গে গল্প গুজব করি। এটা সেটা সাংসারিক কথাবার্তা ছাড়াও 2-4টে মনের কথা দেয়া নেয়া, সামান্য তর্ক, টুকরো অভিমান। কথা বলতে বলতেই কর্তা ঘুমিয়ে পড়ে। আমি একটু বারান্দায় পায়চারি করে নিই, তারপরে ঘুমোতে যাই। আয়নার সামনে বসে চুল আঁচড়াতে আঁচড়াতে সেদিন কখন যেন অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। কর্তার নাসিকা গর্জনের শব্দে চমকে উঠেই হঠাৎ চোখ পড়ে গেল আয়নাটার দিকে। এ কি, কে দাঁড়িয়ে ওখানে? এতক্ষণ তো আমারই মুখ দেখা যাচ্ছিল ওখানে, কিন্তু এখন ও কি, কে ওখানে? একটা অচেনা কিশোরী মেয়ে, অপূর্ব সুন্দরী, চাঁদের আলোর মতো ফর্সা রং, চিকন পান পাতার মতো মুখখানি কালো চুলে ঘেরা, পাতলা ঠোঁট দুটি যেন গাঢ় অভিমানে ফুলিয়ে আছে। কাজল কানা টানা টানা 2টি চোখের পাতা থেকে ঝরে পড়ছে ভাষাহারা ফোঁটা ফোঁটা দুঃখ। আমি অবাক হয়ে ছায়াটার দিকে শুধু তাকিয়েই রইলাম। ভয় পেতেও বোধহয় ভুলে গেছি, এত অপরূপ সুন্দর ছিল সেই মুখ। মিনিট খানেক বা তারও কিছু কম সময় হবে, ধীরে ধীরে মুখখানা মিলিয়ে গেল। আবার আগের মতো আয়নায় ফুটে উঠল আমার নিজস্ব মুখ। মাঝবয়সী, লাবণ্য রিক্ত, ঝঞ্ঝা দীর্ণ, অতি সাধারণ একজন বয়স্কা মহিলার মুখ। হঠাৎ যেন সঙ্গীত ফিরল আমার। ওই ছায়াখানা তবে কার ছিল? আদৌ কি অন্য কোনো ছায়া ওখানে পড়েছিল, নাকি আমার কল্পনাপ্রবণ মনের অবচেতনে থাকা কোনো ছবি প্রতিবিম্ব হয়ে পড়েছিল আয়নায়? নানা কথা ভাবতে ভাবতে চুল বেঁধে শুয়ে পড়লাম বিছানায়। কিন্তু সে রাতে আর ঘুম এলো না। ভাবতে লাগলাম, তবে কি একটা ভুতুড়ে আয়না কিনে আনলাম? ঘরে রাখলে এই আয়নার কারণে কি ভূতের উপদ্রব শুরু হয়ে যেতে পারে নাকি? স্বামী পুত্র কন্যা নিয়ে ঘর করি, এই অদ্ভুত আয়নাটা কি আমার সংসারে কোনো অশুভ ছায়া বয়ে আনবে নাকি? ঘটিয়ে দেবে কোনো দুর্ঘটনা? না বাবা, দরকার নেই। ও যে দোকান থেকে এনেছি সেই দোকানেই রেখে দিয়ে আসবো। দাম ফেরত দিলে ভালো, না দিলে বরং বদলে অন্য কিছু একটা নিয়ে নেব। আর তাও যদি না দিতে চায়, দেবে না, ছেড়েই দেবো। কতকগুলো টাকা গচ্চা গেছে বলেই ধরে নেব নয়, কিন্তু ওই ভুতুড়ে আয়না আর নয়। সকাল হলেই বিদেয় করবো ওটাকে। মনে মনে একটা কঠিন প্রতিজ্ঞা করার পর বেশ নিশ্চিন্ত লাগলো, শান্তি ফিরে এলো মনে। আমি 2-1 এপাশ ওপাশ করে কখন যেন ঘুমিয়ে পড়লাম। পরদিন খুব ভোর ভোর ঘুম ভাঙল। আমি কাউকে আর কিছু বললাম না। ঠিক করলাম, কর্তার ছেলেমেয়েরা অফিস স্কুলে বেরিয়ে গেলে দুপুরের দিকে
চুপি সারে একটা অটোরিকশা ডেকে আয়নাটা নিয়ে সোজা চলে যাব মেলায়। দোকানটা যদি একটু ভেতরের দিকে, অটোওয়ালাকে না হয় কটা টাকা এক্সট্রা দিয়ে একেবারে দোকানে নামিয়ে দিয়ে আসবো। কাজ নেই বাবা আমার দামি জিনিস কিনে লোককে দেখিয়ে দামি হবার, আমি যেমন মানুষ তেমন থাকাই ভালো। যথারীতি সংসার বয়ে চলল নিজের নিয়মে। দুপুরে স্নান সেরে এসে আয়নার সামনে দাঁড়ালাম। কই না, কোনো গোলমাল নেই। আমার নিজস্ব চিরচেনা মুখের প্রতিবিম্বখানাই পড়েছে ঝকঝকে আয়নার কাছে। এর মধ্যে সেই আশ্চর্য আয়নাখানা দেখে গেছে পাড়ার নানা বয়সের মহিলারা, এমনকি 2-4 জন ভদ্রলোকও এসে দেখে গেছেন। সবাই এক বক্কে বলেছেন, এমন অবিশ্বাস্য দামে এত দামি কাঠের ওপর এইসব অপরূপ কারুকার্য দুর্লভ তো বটেই, সেই সঙ্গে এটা নিঃসন্দেহে একটা অ্যান্টিক। কাজেই বিক্রয় মূল্য লক্ষ লক্ষ টাকা হওয়াও কিছু বিচিত্র নয়। নেহাত এইসব অজপাড়া গায়ে সেরকম ক্রেতা নেই, তা না হলে এ জিনিস মধ্যবিত্তের ধরা ছোঁয়ার বাইরে। যারা আয়নাটা দেখতে আসছে তারা সবাই ঘুরিয়ে ফিরিয়ে তাদের নিজের নিজের মুখের ছায়া দেখছে, উচ্ছ্বসিত প্রশংসা করছে আয়নার। একজন ভদ্রলোক আরো একটা কথা বললেন। তিনিও ভালো করে দেখে শুনে বললেন, এই কাঁচ হলো আসল বেলজিয়াম কাঁচ। আগেকার দিনে বড় বড় জমিদার আর রাজা বাদশার ঘরে থাকতো। এর দাম অনেক টাকা, সোনার গয়না এর কাছে কোথায় লাগে। আমি এবার রীতিমতো চমকে উঠলাম। দোকানদার তাহলে মিথ্যে বলেনি, না জেনে কি অমূল্য রত্ন ঘরে এনেছি। একবার এনেছি যখন, তখন না হয় থাক। মনে মনে ধরে নিলাম আগের রাতের ঘটনার সবটাই ছিল আমার মনের ভুল। আজ রাতে আবার খাওয়া দাওয়ার পর চুল আজড়াতে বসলাম। আজ আর ঘরের আলো নেভাইনি, মোমবাতিও জ্বালাইনি। সতর্ক লক্ষ্য রেখেছি আয়নার দিকে। কর্তা হাই তুলতে তুলতে বললেন, কি গো, তোমার আয়নার দৌলতে যে সাজগোজ বেড়েই গেল দেখছি। আমার ঘুম পাচ্ছে, আলো নেভাও। নিভিয়ে দিলাম ঘরের আলো, আর ঠিক একটু পরেই দেখলাম আয়নার মধ্যে আবার সেই মেয়েটির ছায়া। কিন্তু একই, এ যে অন্য আর এক মুখ। আজ আয়নায় যার ছায়া পড়েছে সে নারী গতকালের সেই একই মহিলা হলেও এ একজন বছর 40 বয়সের সধবা নারী। কপালে বড় গোল সিঁদুরের টিপ, সিঁথিতে চওড়া করে সিঁদুরের চিহ্ন আঁকা। চোখ ভরা জল নয়, বরং যেন অতি কষ্টে চেপে রাখা রাগ লালচে আগুনের ধিকি ধিকি শিখার মতো জ্বলছে। মহিলা ক্রুদ্ধ হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি আর চেয়ে থাকতে পারলাম না, সভয়ে চোখ বন্ধ করে ফেললাম। সে রাতটাও বিছানায় এপাশ ওপাশ করেই কেটে গেল। কিছুতেই ঘুম এলো না। একবার মনে হলো কর্তাকে ডেকে তুলি, বলি সব কথা, কিন্তু পরক্ষণেই একটা সম্পূর্ণ অন্য চিন্তা মনে উদয় হলো। মনে হলো আয়নার মধ্যে ওই মেয়েটি কে, কি তার ইতিহাস, সে কি কিছু বলতে চায়? হয়তো এই আয়নাটার পিছনে লুকিয়ে আছে গভীর কোনো ইতিহাস, কারো জীবনের না বলতে পারা কোনো গভীর কান্না। আয়নার রহস্যময়ী যেন আমার ক্রমাগত অদৃশ্য হাতছানি দিয়ে ডাকতে লাগলো। দুর্নিবার অমোঘ সেই হাতছানি। আমি কিছুতেই সে ডাক উপেক্ষা করতে পারলাম না। ভাবলাম, আয়নাটা তো এখনো পর্যন্ত কোনো ক্ষতি করেনি, বরং ওটার দৌলতে পাড়ায় সম্মান আর গুরুত্ব অনেকটাই বেড়ে গেছে আমার। কাজেই দেখাই যাক না আয়নার রহস্যময়ী রহস্য উদ্ঘাটন করতে পারি কিনা। তৃতীয় রাতের ঘটনা আরো ভয়ঙ্কর। খাওয়া দাওয়ার পর আয়নার সামনে বসতেই আলোটা নিজে থেকেই নিভে গেল। এদিকে অবশ্য কারেন্ট চলে যাওয়াটা কোনো নতুন ব্যাপার নয়, তবে বিগত 15-20 দিনের মধ্যে একবারও কারেন্ট যায়নি। ঠিক যে মুহূর্তে আমি ড্রেসিং টেবিলের সামনে টুলটাইতে এসে বসলাম, ঠিক তখনই কারেন্ট চলে গেল। ব্যাপারটাকে ঠিক কাকতালীয় বলে মেনে নিতে পারলাম না। চতুর্দিকে ঘুটঘুট করছে অন্ধকার। বাইরে কোথাও একটা কাল পেঁচা ডেকে উঠল। হঠাৎ আমাদের বাড়ির পোষা কুকুরটা বিশ্রী শব্দ করে কাঁদল। রোজ তো শান্ত হয়ে ঘুমিয়েই থাকে আমার শোবার ঘরের ঠিক বাইরেটায়।
আজ হঠাৎ জেগে উঠে কাঁদতে লাগলো কেন? শুনেছি কুকুরেরা নাকি অশরীরী অস্তিত্ব টের পায়। তবে কি এই মুহূর্তে আমার ঘরে কোনো অশরীরীর প্রবেশ ঘটেছে? ততক্ষণে তাকিয়ে দেখি আয়নার কাঁচে আবার সেই রহস্যময়ী নারীর ছায়া একটু একটু করে স্পষ্ট হয়ে উঠছে। ভয়ে সারা শরীরের লোম খাড়া হয়ে উঠল আমার। বরফের মতো শীতল একটা স্রোত আমার পিঠের শির দাঁড়ার মধ্যে দিয়ে বয়ে গেল। কিন্তু না, হেরে গেলে চলবে না। আমি মনকে শক্ত করে তৈরি হলাম। আজ আমাকে ব্যাপারটা কি তা জানতেই হবে। কোনো অন্যায় তো করিনি আমি। খোলা বাজারে খোলা দোকান থেকে সর্বসমক্ষে রীতিমতো ন্যায্য দাম দিয়ে একটা জিনিস কিনে এনেছি। এই মহিলা যেই হোক, তার সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই, তার কোনো ক্ষতিও আমি করিনি। তাহলে আমি তার আত্মাকে ভয় পাবো কেন? আমি সেই অন্ধকার ঘরের মধ্যে আয়নার ছায়া মূর্তির দিকে তাকালাম, কিন্তু দেখলাম আজ তার সম্পূর্ণ ভিন্ন মূর্তি। যে চোখে গতকাল রাতে প্রতিহিংসার আগুন ধকধক করে জ্বলতে দেখেছি, সেই চোখেই এখন দেখলাম ছলছল করছে অশ্রু। আমার দিকে সকরুণ দৃষ্টিতে তাকিয়ে কি যেন জানতে চাইছে সে। দৃষ্টিতে তার ঝরে পড়ছে কাতর অনুনয়। আমি গলাটা একটু ঝেড়ে নিয়ে মৃদু কণ্ঠে বললাম, তুমি কে? তুমি কি আমাকে কিছু বলতে চাও? ছায়ামূর্তি খুব ধীরে ধীরে ঘাড় নাড়ল। বুঝতে পারলাম আমার অনুমান ঠিক, সে আমাকে সত্যিই কিছু জানাতে চায়। আমি বললাম, তুমি আমাকে বন্ধু ভেবে নিশ্চিন্তে সবকিছু বলতে পারো। আমি সাধ্যমতো চেষ্টা করব তোমাকে সাহায্য করতে। এরপরই হঠাৎ দেখলাম ছায়া মূর্তি মিলিয়ে গেল। তার বদলে যা দেখলাম সেটাকে একটা ছোটখাটো সিনেমাই বলা চলে। আয়না জুড়ে টকটকে লাল রক্তের অক্ষরে একটা লেখা ফুটে উঠল। সেটাই ছিল একটা নাম, দামিনী। আমি আয়নার দিকে তাকিয়ে বললাম, দামিনী, তোমার কিসের কষ্ট? তুমি বলো আমাকে, আমি জানতে চাই। এরপর আয়নার বুক জুড়ে একের পর এক চলমান ছবি ফুটে উঠতে লাগলো। মনে হলো আমি যেন কোনো অন্ধকার হলে বসে বহু যুগ আগেকার নির্বাক কোনো সিনেমা দেখে চলেছি। সেই চলমান ছায়াছবি থেকে একটু একটু করে উঠে এলো এক রোমহর্ষক মর্মন্তুদ কাহিনী। সময়টা ছিল আজ থেকে ৩০০ বছর আগে। ১৭৯৩ সাল। ভারতবর্ষের গভর্নর জেনারেল তখন লর্ড কর্নওয়ালিস। ব্রিটিশ সরকারের কোষাগারে যাতে নিয়মিত সঠিক পরিমাণ রাজস্ব জমা পড়ে, সেজন্য তিনি বাংলার জমিদারদের ওপর এক কঠিন আদেশ জারি করলেন। আদেশে বলা হলো, প্রতি বছর নির্দিষ্ট দিনে সূর্যাস্ত হবার আগে রাজকোষে পুরো রাজস্ব জমা দিতে না পারলে জমিদারি নিলাম হয়ে যাবে। এই আইনের বলে সেই সময় অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে উভয় বাংলার অনেক বড় বড় জমিদারি নিলাম হয়ে গিয়েছিল। দক্ষিণ ২৪ পরগনার রাজপুর অঞ্চলে তখন বেশ কয়েকজন বড় বড় জমিদার থাকতেন। তাদেরকে ছোটখাটো রাজাও বলা চলে। এদের মধ্যে জমিদার নরনারায়ণ চৌধুরী ছিলেন অন্যতম ক্ষমতাবান জমিদার। যেমন ছিল তার বিপুল অর্থ সম্পদ, তেমনি ছিল প্রবল পরাক্রম। দয়াশীল দানশীল বলে তার যেমন খ্যাতি ছিল, তেমনি আবার লোকে বলতো নরনারায়ণ চৌধুরীর নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। বৃহৎ পরিবার ছিল তার। অসংখ্য আত্মীয় স্বজন ছাড়াও ছিল ৩ রানী আর তাদের পুত্রকন্যারা। জমিদারির মধ্যে ছিল অনেকগুলি মঠ মন্দির, ১০-১৫টি অবৈতনিক স্কুল, সেবা প্রতিষ্ঠান আর চিকিৎসা কেন্দ্র। জমিদারির আয়ও খুব ভালোই ছিল, কিন্তু কিছু লোভী আর অসাধু কর্মচারীর জন্য সে বছর খাজনা দেবার দিন আসতেই দেখা গেল রাজকোষে যথেষ্ট পরিমাণ অর্থ নেই। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল জমিদার নরনারায়ণ চৌধুরীর।
প্রতিবেশী জমিদারদের কাছে সাহায্য চাইলেন, কিন্তু তারাও তখন নিজ নিজ জমিদারি ব্যস্ত, নিজ নিজ জমিদারি বাঁচাতে ব্যস্ত। নরনারায়ণের রানীরাও এই অসময়ে স্বামীকে তাদের সঞ্চিত গহনাপত্র দিয়ে সাহায্য করতে পারতেন, কিন্তু তা তারা করলেন না। বরং জমিদারির পতন আসন্ন ভেবে নিজের নিজের সঞ্চিত গহনা ও টাকা কড়ি নিয়ে বাপের বাড়ি চলে গেলেন। সহায়হীন বান্ধবহীন অবস্থায় নরনারায়ণ যখন অকুল সমুদ্রে ভাসছেন, তখন দেবদূতির মতো তার সামনে এসে দাঁড়ালেন এই দামিনী। দামিনী একজন নর্তকী। পেশাদার এই বাইজিকে বারাণসী থেকে বাংলায় নিয়ে এসেছিলেন জমিদার নরনারায়ণ। তার জন্য বানিয়ে দিয়েছিলেন আলাদা বাইজি মহল। বিলেত থেকে দামি দামি আসবাবপত্র এনে সাজিয়ে দিয়েছিলেন আদরের দামিনীর ঘর। সন্ধ্যাবেলায় গান বাজনার আসর বসত। দূর দূরান্ত থেকে সমস্তার মানুষরা আসতেন। জমিদার নিজেও গাইতেন, বাইজি নাচত। সে বড় সুখের সময় ছিল তখন। তারপর যখন সূর্যাস্ত আইনের ফাঁস চেপে ধরল জমিদার নরনারায়ণকে, তখন দামিনী স্বেচ্ছায় এগিয়ে এলেন। নিজের লক্ষ লক্ষ টাকা দামের হিরে আর জড়োয়ার গহনা সমস্ত অকাতরে তুলে দিলেন জমিদারের হাতে। নরনারায়ণ বললেন, দামিনী, তুমি তো নিঃস্ব হয়ে সব তুলে দিলে আমার হাতে। তোমার এত বড় দানের বিনিময়ে তোমাকে আমি কি দেব বলো তো? দামিনী বলেছিল, আমি কোনো প্রতিদানের আশায় দিইনি রাজা, তবু যদি একান্তই চান তবে আমার একটা ছোট্ট প্রার্থনা আছে, যদি অভয় দেন তো বলি। নরনারায়ণ হেসে বললেন, তোমাকে অদেয় আমার কিছুই নেই, বলো দামিনী, কি চাও তুমি? দামিনী নত মুখে বলল, এক ফোঁটা সিঁদুর আর এক জোড়া শাঁখা রাজা, এর বেশি আর কিছুই চাই না আমি। নরনারায়ণ সেই গভীর রাত্রে সেদিনেই গোপনে একজন পুরোহিত ডেকে দামিনীকে বিয়ে করলেন। তার সিঁথি রাঙিয়ে দিলেন টকটকে লাল সিঁদুরে, হাতে পরিয়ে দিলেন এক জোড়া শাঁখা। বাইজির মেয়ে দামিনীর মনে হলো এ জীবনে এর চেয়ে বড় সম্মান আর পুরস্কার কখনো পায়নি সে। এ যেন ছিল তার স্বপ্নের বাইরে। তারপর সঠিক সময় রাজস্ব পেয়ে জমিদারির বিপদ কেটে গেল। রানীরাও ফিরে এলো বাপের বাড়ি থেকে। ধনে জনে ঐশ্বর্যে আনন্দে আবার ভরে উঠল জমিদার বাড়ি। কিন্তু দামিনীর জীবন গেল আমূল বদলে। তার মহলের চারিদিকে উঠল উঁচু প্রাচীর। তার বাড়িতে বাইরের লোকের আসা যাওয়া সম্পূর্ণ বন্ধ করে দেয়া হলো। এক কানা বুড়ি ঝি ছাড়া দামিনীর সঙ্গে কথা বলার আর দ্বিতীয় ব্যক্তি রইল না। একদিন জানতে চাইলে নরনারায়ণ বললেন, তুমি আগে ছিলে বাইজি দামিনী, এখন তুমি আমার স্ত্রী। চৌধুরী বাড়ির বউকে সাধারণে দেখতে পাবে না, এটাই হলো এ বাড়ির নিয়ম। বাধ্য হলেন দামিনী নিঃসঙ্গ নিরানন্দ একটা জীবন মেনে নিতে। এদিকে আজকাল জমিদারির সবকিছু নিজে চোখে দেখাশোনা করেন বলে নরনারায়ণের আসা যাওয়াও কম হয়ে গিয়েছিল। দামিনীর দিন কাটে খাঁচায় শিকলি বাঁধা পাখির মতো। সে দিনরাত তার এই আয়নাটার সামনে বসে থাকে, কথা বলে নিজের ছায়ার সঙ্গে, নানা বিচিত্র সাজে নিজেকে সাজায়, নিজেই নিজের তারিফ করে, আর আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। ভাবে, এই বন্দি জীবনে কি সে চেয়েছিল? আয়নাকে প্রশ্ন করে, বলো আয়না, আমার কি এটাই প্রাপ্য ছিল? মাঝে মধ্যে জমিদার বাবু আসেন। সে রাতটা আনন্দে কেটে যায় দামিনীর। কিন্তু তারপর আবার পক্ষকাল কাটে পথ চেয়ে। আয়নার সামনে বসে বসে নিজের ছায়ার সঙ্গে সুখ দুঃখের কথা বলে বলে দিন কাটায় দামিনী। হঠাৎ একদিন ঘটে গেল একটা অঘটন। দামিনী সন্তান সম্ভবা হলো। বড় আনন্দ হলো দামিনীর। ভাবলো এইবার নিজের সন্তানকে নিয়ে আনন্দে দিন কেটে যাবে। কিন্তু কি করে যেন এই গোপন খবরটা বাইরে চারিদিকে ছড়িয়ে পড়ল। নরনারায়ণের 3 রানী একদম ভালো চোখে দেখল না ব্যাপারটা।
নরনারায়ণকে তারা বোঝালো এই সন্তান বড় হলে জমিদারির অংশ দাবি করতে পারে, তাছাড়া সুনাম ক্ষুণ্ণ হবে জমিদারের। একজন রক্ষিতার ছেলে যেন কোনো রকমেই এই পৃথিবীতে আসতে না পারে। নরনারায়ণ তার 3 রানীর কাছে সাহস করে বলতেই পারলে না যে দামিনী তার বিবাহিতা স্ত্রী, রক্ষিতা নয়। শেষ পর্যন্ত রানীদের বিচারে ঠিক হলো দামিনীকে সরে যেতে হবে এই পৃথিবী থেকে। দামিনী কিন্তু তার ঘরে বসে এইসব ষড়যন্ত্রের বিন্দু মাত্র জানতে পারলেন না। শেষ পর্যন্ত একদিন জমিদার নরনারায়ণ যখন দিল্লি গেছেন, সেই সুযোগে তার ছদ্মবেশে আততায়ী এসে তাকে ডাকলো ঘরের বাইরে থেকে। দামিনী বুঝতে পারেনি, দরজা খুলে দিল, আর তারপরেই পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেয়া হলো দামিনীকে। কিন্তু দামিনীর অতৃপ্ত আত্মা কোথাও যেতে পারল না। এই চিরসাথী আয়নাটার মধ্যে সে বন্দি থেকে গেল, বন্দি থেকে গেল তার আত্মা। এই 300 বছর ধরে সে তালাবন্দি হয়ে রইল ওই ঘরে। লোকের বিশ্বাস ছিল যে ওই ঘরে বাইজি প্রেত হয়ে বাস করে, তাই লোকে ভুলে ওই ঘরের ছায়া মাড়াতো না। এদিকে জমিদার বাড়িও ক্রমে পুরনো হলো, লোকজন মরে গেল, অনেকেই চলে গেল শহরে। জমিদার বাড়ি সংস্কার না হয়ে হয়ে ক্রমে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল। তাছাড়া জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেল। শেষ পর্যন্ত সম্প্রতি প্রমোটার বাড়িটা কিনে নিয়েছে এখানে একটা বড় হাউজিং কমপ্লেক্স বানানো হবে বলে। তখনই বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে এই বাইজি মহল, আর সেখানকার সমস্ত জিনিসপত্র আসবাব নামমাত্র দামে কিনে মেলার ব্যাপারীরা নিয়ে গেছে নিজেদের ডেরায়। আজ আমি যে আয়নার সামনে বসে আছি, এটি সেই আয়না, দামিনীর দিন রাত্রের সুখ দুঃখের সাথী, আর তার অতৃপ্ত আত্মার শেষ আশ্রয়। দামিনীর জীবনের এই করুণ কাহিনী জানবার পর অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলাম আমি। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, এখন তুমি কি চাও দামিনী? যারা তোমার উপর এত বড় অন্যায় করেছিল তারা তো কেউ আর বেঁচেও নেই, আর তাদের অহংকারের সেই প্রাসাদ আজ ধুলোয় মিশে গেছে। তুমি একা তাহলে কেন বসে আছো? কোন বিচারের আশায়? আয়নার গায়ে আবার রক্তের অক্ষরে ফুটে উঠল 2টি অক্ষর, মুক্তি। বুঝলাম দামিনীর আত্মা মুক্তি চায়। আমি বললাম, বেশ, তাই হবে। আমি তাকে কথা দিলাম। পরের দিনেই একজন তান্ত্রিক ব্রাহ্মণকে ডাকিয়ে আনলাম বিষ্ণুপুর থেকে। উনি সেই আয়নার সামনে বসে নিষ্ঠা ভরে যাগযজ্ঞ শুরু করলেন দামিনীর আত্মার মুক্তি কামনায়। সারাদিন ধরে চলল যজ্ঞ। দিনের শেষে যেই মাত্র যজ্ঞের আগুনে শেষ আহুতি দিলেন পুরোহিত, সঙ্গে সঙ্গে সেই বিশাল মানুষ প্রমাণ উঁচু বেলজিয়াম কাঁচের আয়নাখানা চচ্চর শব্দ করে ফেটে খান খান হয়ে ছড়িয়ে পড়ল মেঝেতে। চারিদিকটা ভরে গেল একটা গাঢ় বাদামি রঙের ধোঁয়ায়। ব্রাহ্মণ শান্তি মন্ত্র পাঠ করতে করতে গঙ্গার জল কুশাগ্রে নিয়ে ছিটিয়ে দিতে লাগলেন সেই ভাঙা কাঁচের আয়নাটির গায়ে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আমিও 2 হাত জোর করে সেই ভাঙা আয়নাটার দিকে তাকিয়ে বললাম, মুক্ত হও তুমি দামিনী, মুক্ত হও দামিনী চৌধুরানী। আর তোমরা বললে বিশ্বাস করবে না, আমার চোখের সামনে দেখলাম সেই বাদামি রঙের ধোঁয়ার কুণ্ডলিটা পাকাতে পাকাতে একটা নারী মূর্তির আদল নিল, তারপরে ভেসে ভেসে উধাও হয়ে গেল মহাশূন্যে। আমার গল্পটি এখানেই শেষ হলো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। গল্পটি শুনে যদি ভালো লাগে দয়া করে কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝখানে, আর সাবস্ক্রাইব করে দেবেন নিয়মিত এরকম গল্প শুনতে পাওয়ার জন্য। ঠিক আছে, ধন্যবাদ।
আজ তাহলে চলি, শুভরাত্রি।